আকাশ তার মা ফাল্গুনী দেবীর সঙ্গে শহরে বাস করে। আকাশ একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, তাই কাজের সূত্রে মাঝে মধ্যেই তাকে শহরের বাইরে বিভিন্ন অঞ্চলে গিয়ে থাকতে হতো। এমনই একদিন আকাশ বিশেষ এক কাজের সূত্রে শহর থেকে বহু দূরে এক গ্রামীণ অঞ্চলে থাকতে যায়। নিজের কাজ সম্পন্ন করে আকাশ শহরে ফেরার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়ে। প্রায় আধ ঘন্টা পর ট্রেন এক অজানা স্টেশনে গিয়ে দাঁড়ায়। আকাশ কোনো কিছু চিন্তা না করেই সেই ট্রেন থেকে নিচে নেমে পড়ে। এ বাবা, এই জায়গাটা তো নির্জন কেন? আশেপাশে কোনো মানুষজন, দোকানপাট কিছুই তো দেখা যাচ্ছে না। মনে হচ্ছে স্টেশনটা খুবই ছোট। এখানে কোনো জলের দোকান কিংবা টিউবওয়েল কল কিছুই তো দেখা যাচ্ছে না। আমার যে ভীষণ জল তেষ্টা পেয়েছে। এই বলে আকাশ আবার ট্রেনে উঠতে যাবে, তখনই বেশ কয়েকটা গুন্ডা বদমাইশ আকাশকে জাপটে ধরে। আকাশ কিছুই বুঝতে পারে না তার সঙ্গে কি হচ্ছে, তাই সে জোরে জোরে চিৎকার করে ওঠে। আরে আরে, কি করছোটা কি তোমরা? তোমরা কারা? এভাবে আমাকে ধরে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো, ছাড়ো বলছি। আরে কেউ আছো? আমাকে বাঁচাও। এই গুন্ডা বদমাইশগুলো, ছাড়ো আমাকে, ছেড়ে দাও। সেই গুন্ডা বদমাইশ লোকগুলো আকাশের কোনো কথা শোনে না। তারা সবাই মিলে জোর করে আকাশকে গাড়িতে তুলে নেয়, আর এরই মধ্যে ট্রেন স্টেশন ছেড়ে নিজের গতিতে এগিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ পর সেই ব্যক্তিগুলো আকাশকে একটা বড় রাজপ্রাসাদের মধ্যে নিয়ে যায়। অত বড় সুন্দর রাজপ্রাসাদ দেখে আকাশ প্রচন্ড পরিমাণে অবাক হয়। আকাশকে যখন সেই গুন্ডাগুলো রাজপ্রাসাদের মধ্যে নিয়ে যায়, তখন আকাশ দেখে যে সেখানে আরো বেশ কয়েকজন গুন্ডা বসে আছে। সেই সাথে আকাশ লক্ষ্য করে একজন জমিদারের মতো দেখতে বয়স্ক ব্যক্তি এক বড় চেয়ারে বসে আছে। এই যে, কে আপনি? আপনি তাহলে এদের মেন মাথা, তাই তো? আপনি আমাকে কেন ধরে নিয়ে এসেছেন বলুন? আরে হিরো, তুই বুঝতে পারছিস না তোকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? তোর ব্যান্ড বাজানো হবে, ব্যান্ড। একটু পরেই দেখতে পাবি তোর ব্যান্ড বাজছে। এই কালু, নিজের হবু জামাইবাবুর সঙ্গে এইভাবে কথা বলতে নেই। যতই হোক এই ছেলেটা আমাদের বাড়ির জামাই হতে চলেছে, তাই নিজের হবু জামাইবাবুর সঙ্গে সম্মান দিয়ে কথা বলো। আকাশ কোনো কিছু বোঝার আগেই খুবই মোটা দেখতে একটি মেয়ে বিয়ের কোণে সেজে সেখানে এসে হাজির হয়। তাকে দেখে আকাশ প্রচন্ড পরিমাণে অবাক হয়। আকাশ খুব ভালো মতোই বুঝতে পারে যে সকলে মিলে সেই মেয়েটির সঙ্গেই তার বিয়ে দেওয়ার চেষ্টা করছে। মানে আপনারা তো অদ্ভুত মানুষ। আপনারা সবাই মিলে আমাকে ধরে এনেছেন এই মোটা মেয়েটার সঙ্গে বিয়ে দেবেন বলে। আমার ইচ্ছা ছাড়া আপনারা আমার বিয়ে দেবেন, এটা ভাবলেন কি করে? আমি কিছুতেই এরকম মোটা মেয়েকে বিয়ে করব না। বাবা, তুমি দয়া করে এনাকে ছেড়ে দাও। এরকম ভাবে জোর করে কখনোই কারোর বিয়ে দেওয়া উচিত নয়। তুমি এরকম ভাবে আমার বিয়ে দিলে আমি কি কখনো সুখী হতে পারবো বলো? আমি তোমার কাছে হাত জোর করছি বাবা, তুমি এনাকে ছেড়ে দাও। আমার বিয়ে করার কোনো দরকার নেই। গিন্নি, তোমার মেয়েকে তুমি চুপ করতে বলো। এমনিতেই দিনের পর দিন ফুলে যাচ্ছে। তোমার মেয়ের জন্য হাজার হাজার বিয়ের সম্বন্ধ দেখেছি, কিন্তু কোনো ছেলেই তোমার মেয়েকে বিয়ে করতে রাজি হচ্ছে না। শেষ পর্যন্ত আমাকে এরকম একটা পথ বেছে নিতে হচ্ছে। আমি যা করছি সবই তোমার মেয়ের ভালোর জন্যই করছি, তাই ওকে দয়া করে চুপ করে থাকতে বলো। আমার মনে হয় আমাদের মেয়ে কিন্তু ঠিকই বলছে, কারণ শুধুমাত্র আমাদের মেয়ের ভালোর কথা চিন্তা করলে তো হবে না। এই ছেলেটারও তো একটা জীবন আছে। তুমি এরকম ভাবে জোর করে একটা ছেলেকে বাড়িতে তুলে নিয়ে চলে এলে, আর এখন আবার জোর করে আমাদের মেয়ের সঙ্গে এই ছেলেটার বিয়ে দেবে? এরকম করো না, এটা কিন্তু অন্যায়। রামমোহন বাবু কোনো কথা শোনে না, কারণ সে মনে মনে একেবারে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আকাশের সঙ্গেই সে তার মোটা মেয়ের বিয়ে দেবে। আকাশ সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। আকাশকে জোর করে নতুন বরের পোশাক আশাকও পরিয়ে দেওয়া হয়, আর তাকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হয়। অঙ্কিতাও বিয়ে করতে না চাইলেও তার বাবা এবং দাদা জোর করে অঙ্কিতাকে বিয়ের মণ্ডপে নিয়ে যায়। আর এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই অঙ্কিতা এবং আকাশের বিয়ে হয়ে যায়। তাদের বিয়ে সম্পন্ন হতে না হতেই রামমোহন বাবু এবং তার ছেলে ও সাঙ্গপাঙ্গদের ব্যবহার পুরোপুরি পরিবর্তিত হয়ে যায়। রামমোহন বাবু হাত জোর করে আকাশকে বলে, দেখো বাবা, আমরা প্রথমেই তোমার কাছে ক্ষমা চাইছি। আমরা জানি আমরা যেই কাজটা করেছি সেটা পুরোপুরি অন্যায়, কিন্তু বিশ্বাস করো বাবা, আমাদের কাছে এটা ছাড়ার কোনো উপায় ছিল না। এখন যখন আমাদের মেয়ের সঙ্গে তোমার বিয়েটা হয়ে গেছে, তখন আমরা চাইবো আমার মেয়েকে তুমি হাসি খুশি এই বাড়ি থেকে বিদায় করে নিয়ে যাও। হ্যাঁ বাবা, আমরা সত্যি ভীষণ লজ্জিত। আর আমরা যা করেছি এতে কিন্তু আমাদের মেয়ের কোনো দোষ নেই। আমাদের মেয়ে সত্যিই খুবই ভালো, শুধু ওর একটাই দোষ, ও প্রচন্ড মোটা, আর তাই ওকে কেউ পছন্দ করে না। তবে একবার যদি আমার মেয়ের সঙ্গে তুমি নিজেকে মানিয়ে নিতে পারো, তাহলে দেখবে তুমি খুব সুখে থাকবে। আমার মেয়েটাকে সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে যাও বাবা। হ্যাঁ জামাইবাবু, আজ থেকে আমার বোনের দায়িত্ব কিন্তু তোমার। আমার বোনকে কিন্তু তুমি সারা জীবন সুখে রেখো, আর তোমার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আমাকেও ক্ষমা করে দিও। তাদের মুখে এমন কথা শুনে আকাশ প্রচন্ড পরিমাণে রেগে যায়।
মানেটা কি? আপনারা সবাই মিলে জোর করে এরকম একটা মোটা মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলেন, এখন আবার আত্মীয়তা পাতানোর চেষ্টা করছেন? আপনারা ভাবলেন কি করে যে আপনাদের মেয়েকে আমি নিজের বাড়িতে নিয়ে গিয়ে সংসার করব? কখনোই না। আমার প্রাণ থাকতে আমি এই বিয়ে কখনোই মেনে নেব না। এই বিয়েটা জোর করে দেওয়া হয়েছে, তাই আমি এই বিয়ে মানি না। দেখো বাবা, তুমি আমার কথাটা অন্তত বোঝার চেষ্টা করো। আমার মেয়েটার মুখের দিকে একবার দেখো, মেয়েটা কিভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এতে আমার মেয়ের কোনো দোষ আছে বলো বাবা? আমি তোমার কাছে হাত জোড় করছি, আমার মেয়েটাকে স্বীকার করে নাও তুমি। না গিন্নি, এরকম ভাবে বললে হবে না। এই যে জামাই বাবা, কান খুলে শুনে নাও। যদি তুমি এই রাজপ্রাসাদ থেকে বাইরে বের হতে চাও, তুমি যদি আবারও নিজের বাড়িতে ফিরে যেতে চাও, তাহলে আমার মেয়েকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তা নাহলে তুমি এই বাড়ি থেকে এক পাও বাইরে পা ফেলতে পারবে না। আমিও দেখবো তুমি কিভাবে এখান থেকে পালাতে পারো। এই তোরা রাজপ্রাসাদের মেন গেটে তালা দিয়ে দে। এই শুনে আকাশ আবার প্রচন্ড ভয় পেয়ে যায়, তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও আকাশকে সেখানেই থাকতে হয়। কি গো, চলো, সবাই তোমাকে খাওয়ার জন্য ডাকছে। রাতের ডিনারের সময় হয়ে গেল তো। আমি খাবো না, আমার জীবনটা শেষ করে দিয়ে এখন আবার তোমরা আমাকে খাবার খাওয়াতে চাইছো? যাও, চলে যাও এখান থেকে। যদি পারো তো তোমরা আমাকে কেটে খেয়ে নাও। তোমরা যখন জোর করে বিয়ে দিতে পারো, তখন মানুষ কেটে খেয়ে নেওয়া তোমাদের কাছে কোনো ব্যাপার নয়। এ কি বলছো তুমি? তুমি তো এখন আমার স্বামী, তোমার গায়ে কেউ হাত দেবে এটা আমি কখনোই হতে দেব না। সেই সকাল থেকে তুমি কিছুই খাওনি, তুমি না খেলে আমি কিভাবে খাই বলো তো? সত্যি তোমরা যে এত ভালো নাটক করতে পারো, তোমাদেরকে অস্কার দেওয়া উচিত। তোমাদের বংশটাই হলো গুন্ডাদের বংশ। চলে যাও এখান থেকে। এরকম বলো না। আমি জানি আমার পরিবার তোমার সঙ্গে যা করেছে সেটা সরাসরি অন্যায়, কিন্তু তুমি চিন্তা করো না, আমি কোনো কিছুই জোর করে তোমার উপর চাপিয়ে দেব না। তুমি এখান থেকে চলে যেতে চাও, তাই তো? আমি তোমাকে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করব। আমি জানি তুমি এবার আমার সঙ্গে নাটক করা শুরু করেছো। আমি তোমাকে আর তোমার পরিবারকে কাউকে বিশ্বাস করি না। আমি বললাম তো চলে যাও এখান থেকে। দেখো, প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি যদি আমার কথা না শোনো, তাহলে কিন্তু তুমি এখান থেকে কখনোই পালিয়ে যেতে পারবে না। তুমি যদি নিজের পরিবারের কাছে ফিরে যেতে চাও, তাহলে আমার সাহায্য তোমাকে নিতেই হবে। এখান থেকে বেরিয়ে যেতে হলে আমার হাত ধরেই কিন্তু তোমাকে এখান থেকে বেরোতে হবে। আমার মনে হচ্ছে তুমি সত্যি সত্যি হয়তো আমাকে সাহায্য করবে। ঠিক আছে, তুমি কি করতে চাইছো বলো, খুলে বলো আমাকে। তুমি আমার পরিবারকে বলবে যে তুমি আমাকে বউ হিসেবে স্বীকার করে নিয়েছো, আর তুমি আমাকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাও। এই শুনে আমার পরিবার খুবই খুশি হবে, আর আমাদেরকে সসম্মানে শহরে যাওয়ার ট্রেনে তুলে দেবে। তখন তুমি আমাদের এলাকা থেকে অনেক দূরে যে কোনো একটা স্টেশনে আমাকে ট্রেন থেকে নামিয়ে দেবে। ব্যাস, তারপর তোমার আর কোনো চিন্তা থাকবে না, তুমি নিশ্চিন্তে নিজের বাড়িতে ফিরে যাবে। বাহ, তোমার আইডিয়াটা কিন্তু দারুণ। আমি নিজের বাড়ি চলে যাব, আর তারপর তুমি কি করবে? তুমি নিজের বাড়িতে ফিরে আসবে তো? তারপর আমি কি করব সেটা তো আমি নিজেও জানি না, তবে আমি কখনো আমার নিজের বাড়িতে ফিরে আসবো না এটা নিশ্চিত। কারণ আমি মোটা হওয়ার জন্য আমি আমার বাবা মায়ের উপর বোঝা। আমার মতো মোটা মেয়েকে আমার বাবা মা বাড়িতে রাখতে চায় না, সেই জন্যই তো জোর করে তোমার ইচ্ছার বিরুদ্ধে আমাদের বিয়েটা দিল। আমি তো মরে যেতে চাই। এরকম জীবন নিয়ে তো বেঁচে থেকে কোনো লাভ নেই বলো। এই মোটা হওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। এই বলে অঙ্কিতা খুবই কান্নাকাটি করতে থাকে। অঙ্কিতাকে কাঁদতে দেখে আকাশের খারাপ লাগলেও তার কিছু করার থাকে না, কারণ সে কিছুতেই সেই বিয়ে এবং অঙ্কিতাকে মেনে নিতে পারবে না। তবে অঙ্কিতা যে আকাশকে সাহায্য করবে এবং আকাশ নিজের বাড়িতে ফিরে যেতে পারবে, এই ভেবেই আকাশ খুবই খুশি হয়। আকাশ অঙ্কিতার কথা মতো তখনই কাজ করা শুরু করে দেয়। সে অঙ্কিতার বাবা মায়ের কাছে গিয়ে বলে, আসলে আপনাদেরকে যতটা খারাপ ভেবেছিলাম আপনারা ততটা খারাপও না। আপনারা সত্যিই খুব ভালো মানুষ। আপনাদের দুঃখ কষ্ট আমি খুব ভালো মতোই অনুভব করতে পেরেছি, আর আমি অঙ্কিতাকে আমি নিজের বউ হিসেবে স্বীকারও করে নিয়েছি। এবার অঙ্কিতার সমস্ত দায়িত্ব আমার, আর আমি অঙ্কিতাকে নিজের বাড়িতে নিয়ে চলে যেতেও চাই, কারণ অঙ্কিতা মোটা হলেও ওর মন খুবই ভালো। অঙ্কিতার পরিবারের সকলেই খুবই খুশি হয়। খুশিতে তাদের চোখে জল চলে আসে। তারা হাত জোড় করে আকাশের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা স্বীকার করে। এমন পরিস্থিতিতে অঙ্কিতার দুঃখ হলেও অঙ্কিতা সকলের সামনে মিথ্যা খুশি হওয়ার নাটক করে। অঙ্কিতা সকলের সামনে শুধুমাত্র খুশি হওয়ার নাটক করে। পরের দিন সকালবেলা ওই গ্রামের সকলেই খুবই সম্মানের সহিত আকাশ এবং অঙ্কিতাকে ট্রেনে তুলে দেয়। অঙ্কিতা কাঁদতে কাঁদতে তার পরিবারকে বিদায় জানায়। ট্রেনে উঠে আকাশ অঙ্কিতাকে অনেক অনেক ধন্যবাদ জানায় তাকে মুক্তি দেওয়ার জন্য। এবার তুমি খুশি তো? তোমার আর কোনো ভয় নেই। কিন্তু হ্যাঁ, তুমি ভুলেও আমাদের গ্রামে আর কখনো পা রাখবে না। আর তুমি পারলে থানায় গিয়ে একটা ডায়েরি করে রেখো, কারণ আমার যদি কিছু হয়ে যায় আর আমার বাবা মা সেটা খবর পায়, তাহলে কিন্তু আমার বাবা মা তোমার উপর কোনো দোষারোপ করতে পারবে না তখন। এমন কথা শুনে আকাশ খুব ভালো মতোই বুঝতে পারে অঙ্কিতা খুবই ভালো মেয়ে। সে তার পরিবারের থেকে পুরোপুরি আলাদা। তারা দুজনে ট্রেনে করে যেতে যেতে নানান রকম গল্প করে। সেই সাথে অঙ্কিতা তার জীবনের দুঃখের কাহিনী আকাশের সঙ্গে ভাগ করে নেয়।
এভাবেই দেখতে দেখতে কয়েক ঘন্টা কাটে। একটা সময় হঠাৎ করে দুজন ব্যক্তি সেই ট্রেনের বগিতে উঠে অঙ্কিতা এবং আকাশের সামনে এসে বসে। অঙ্কিতা এবং আকাশকে দেখে তারা দুজনে আজে বাজে মন্তব্য করে এবং হাসাহাসি করতে থাকে। আমার তো এদেরকে দেখে ভীষণ হাসি পাচ্ছে রে, মনে হচ্ছে মশার পাশে হাতি বসেছে। এত মোটা মেয়েকে কেউ কখনো বিয়ে করে? আমি তো এই ছেলেটার জায়গায় থাকলে কখনোই এই মোটা মেয়েটাকে বিয়ে করতাম না। পুরো মুটকি হাতি, কি বাজে দেখাচ্ছে। এরকম কথা শুনে অঙ্কিতার মন খুবই খারাপ হয়ে যায়। সেই সাথে অঙ্কিতার নামে এরকম আজে বাজে কথা শুনি সঞ্জয় প্রচন্ড পরিমাণে রেগে যায় আর আকাশ সেই দুই ব্যক্তির সঙ্গে ঝগড়া করতে শুরু করে। এই যে, আপনাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? ট্রেনে উঠেছেন ঠিকই, কিন্তু ট্রেনের যাত্রীরা কে রোগা কে মোটা এসব নিয়ে আলোচনা করতে কে বলেছে আপনাদের? আপনাদের কি কোনো আর কাজ নেই নাকি? যেখানে যাচ্ছেন যান না চুপ করে। আকাশের কথা শুনে ব্যক্তি দুটো প্রচন্ড পরিমাণে রেগে যায় আর তারা আকাশকে মারধর করতে শুরু করে। আকাশ এমনিতেও ভদ্র এবং সৎ ছেলে হলেও সে প্রচন্ড পরিমাণে ভীতু, তাই সে ওই ব্যক্তি দুটোর সঙ্গে পেরে ওঠে না। সে চুপচাপ দাঁড়িয়ে শুধুই মার খেতে থাকে। আকাশকে মার খেতে দেখে অঙ্কিতার একদম ভালো লাগে না। অঙ্কিতা নিজেই সাহসিকতা দেখিয়ে সেই দুই ব্যক্তির সঙ্গে লড়াই করতে শুরু করে। এমনকি সেই ব্যক্তি দুটো অঙ্কিতাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এর ফলে অঙ্কিতার মাথায় প্রচন্ড পরিমাণে আঘাত লাগে। সেই সাথে ব্যক্তি দুটোর মধ্যে একজন চাকু বের করে আকাশের হাতে আঘাত করে। এমন অবস্থাতে ট্রেন থামলে সেই ব্যক্তি দুটো ট্রেন থেকে নেমে পালিয়ে যায়। আকাশ, তুমি ঠিক আছো তো? এ বাবা, ওরা তো তোমার হাতে ছুরি মেরেছে। তোমার হাত কতটা কেটে গেছে। ইস, আমার জন্য তোমাকে কত কিছু সহ্য করতে হচ্ছে। সত্যি আমার নিজের উপরেই প্রচন্ড রাগ হচ্ছে। এই বলে অঙ্কিতা নিজের শাড়ির আঁচল ছিঁড়ে আকাশের হাতে বেঁধে দেয় আর অঙ্কিতা প্রচন্ড কান্নাকাটি করতে থাকে। এমন পরিস্থিতিতে আকাশ বুঝতে পারে সে নিজের অজান্তেই অঙ্কিতাকে পছন্দ করে ফেলেছে। তুমি সত্যিই খুব ভালো মেয়ে অঙ্কিতা। তোমার নিজের মাথায় চোট লেগেছে, তবুও তুমি নিজের কথা চিন্তা না করে আমার কথা ভাবছো। নিজের জীবনের পরোয়া না করে তুমি ওদের সঙ্গে লড়াই করলে শুধুমাত্র আমাকে রক্ষা করার জন্য। আমি চাইলেও তোমার মতো ভালো মেয়েকে কখনো খুঁজে পেতাম না। সত্যি আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি যে তোমার মতো আমি একজন জীবন সঙ্গিনী পেয়েছি। আকাশের কথা শুনে অঙ্কিতা খুবই খুশি হয়। অঙ্কিতা ভাবতেও পারে না শেষ মুহূর্তে তার জীবন এভাবে পাল্টে যাবে। আকাশ খুশি মনে অঙ্কিতাকে নিজের বাড়িতে নিয়ে যায়। এমনকি আকাশ নিজের পরিবারকে মধুপুর গ্রামে সেই অদ্ভুত ঘটনার কথা কিছু জানায় না, বরং আকাশ বাড়িতে জানায় সে নিজে পছন্দ করে অঙ্কিতাকে বিয়ে করেছে। আকাশের সিদ্ধান্ত তার মা খুব সহজেই মেনে নেয়, কারণ তার মা ভীষণ উদার মানসিকতার মানুষ ছিল। এভাবেই বিয়ের পর আকাশ অঙ্কিতাকে নিয়ে খুবই হাসি খুশি বসবাস করতে থাকে। শহরের এক জনবহুল এলাকাতে লিপিকা ঠেলাগাড়িতে করে ম্যাগি অমলেট বিক্রি করত। লিপিকা খুবই সুস্বাদু ম্যাগি অমলেট তৈরি করতে পারত, আর সেই কারণেই অনেকেই তার ঠেলাগাড়ি থেকে ম্যাগি অমলেট খেতে পছন্দ করত। লিপিকা যা ইনকাম করত, ঘর সংসার চালানোর পর বাকি টাকা সে তার অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য সঞ্চয় করত। এরকম ভাবেই সময় কাটছিল। একদিন, এই যে দিদি, আমার জন্য ম্যাগি অমলেট বানাও তাড়াতাড়ি, বেশি করে ঝাল দেবে, একদম ঝাল ঝাল ম্যাগি অমলেট খাবো আজকে। আমার ম্যাগি অমলেটে ঝাল দেবে না, আমার জন্য ঝাল ছাড়া ম্যাগি অমলেট বানিয়ে দাও, আমি টিফিনে নিয়ে যাব। হ্যাঁ বাবু, আমি তোমার ম্যাগিটা সবচেয়ে আগে বানিয়ে দিচ্ছি, আপনারা কিছু মনে করবেন না। আসলে বাচ্চাটা স্কুলে যাবে তো। না না, কোনো অসুবিধা নেই, তুমি বাচ্চাটাকে আগে ছেড়ে দাও। আচ্ছা দিদি, আমি তোমাকে অনেকদিন ধরেই এখানে ম্যাগি অমলেট বিক্রি করতে দেখছি। কতদিন হলো তুমি এই ব্যবসাটা করছো? ম্যাগি অমলেট বানাতে বানাতে লিপিকা তার গ্রাহকদের সঙ্গে গল্প করতে শুরু করে। 5 বছর হয়ে গেছে আমি একইভাবে ম্যাগি অমলেট বিক্রি করছি। আসলে আগে আমি লোকের বাড়িতে ধোয়া মোছা রান্নাবান্না করার কাজ করতাম, কিন্তু তারপর হঠাৎ করেই স্বামী অসুস্থ হয়ে গেল। ওর দেখাশোনা করার জন্য আমি লোকের বাড়িতে কাজ করতে যেতে পারতাম না। একদিন বাড়িতে হঠাৎ করেই বাচ্চাদের জন্য ম্যাগি অমলেট বানিয়েছিলাম, ওদের খুব পছন্দ হয়েছিল। ব্যাস, তারপরেই ম্যাগি অমলেট বিক্রি করার আইডিয়াটা পেলাম। তারপর যে ব্যবসা শুরু করলাম, এখনো পর্যন্ত চলছে। বা দিদি, তুমি তো খুবই পরিশ্রমী। আচ্ছা দিদি, তুমি যদি অনুমতি দাও, আমি কি তোমার একটা ভিডিও করতে পারি? আসলে আমার একটা পেজ আছে, আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ইউনিক খাবার খেতে পছন্দ করি। আমি যদি তোমার খাবারের ভিডিও করে পেজে আপলোড করি, তাহলে তোমার দোকানের কাস্টমার আরো অনেক বেড়ে যাবে।
এই শুনে লিপিকা খুবই খুশি হয়, তাই সে নিজের ভিডিও বানানোর জন্য মোহিনীকে অনুমতি দিয়ে দেয়। মোহিনী খুবই সুন্দর করে লিপিকার ঠেলা গাড়ির এবং ম্যাগি অমলেটের ভিডিও করে তার সোশ্যাল মিডিয়ার পেজে আপলোড করে দেয়। এর ফলে সত্যি সত্যি সেদিনের পর থেকে লিপিকার ঠেলা গাড়িতে অনেক অনেক কাস্টমার আসতে শুরু করে। এমনকি লিপিকা একা হাতে কাস্টমারদের সামলে উঠতে পারে না, সে অনেক বেশি টাকা উপার্জন করতে সক্ষম হয়। এভাবে 2-1 মাস কাটে। এরই মধ্যে লিপিকা বাড়িতেই একটা ভালো ডাক্তার নিয়ে এসে তার অসুস্থ স্বামীর চিকিৎসা করাও শুরু করে দেয়। শুধু তাই নয়, সে তার 2 ছেলে মেয়েকে একটা ভালো স্কুলেও ভর্তি করে। এসব দেখে লিপিকার বড় যা রুক্মিণী এবং তার স্বামী বিপ্লব হিংসায় জ্বলে ওঠে। দেখেছো, তোমাকে আমি কতদিন ধরে বলছি যে চলো আমরাও লিপিকার মতো ম্যাগি অমলেট বিক্রি করা শুরু করি। আমি তো লিপিকার কাছ থেকে ম্যাগি অমলেট বানানোও শিখে ফেলেছি। দিন রাত এত এত টাকা ইনকাম করছে, বাড়িতে ডাক্তার ডেকে নিজের স্বামীর চিকিৎসা করছে, আবার 2 ছেলে মেয়েকে কত ভালো স্কুলে ভর্তি করেছে দেখেছো। সামান্য ম্যাগি অমলেট বিক্রি করে যে এত কিছু করতে পারবে সেটা তো আমি আগে ভাবতে পারিনি রুক্মিণী। এত বছর ধরে তো ম্যাগি অমলেট আমিও বিক্রি করেছি, এতদিনে তো কিছু করতে পারলাম না। আমার মনে হচ্ছে এই এলাকার লোকজন ম্যাগি অমলেট খেয়ে একেবারে পাগল হয়ে গেছে। আর দেরি না করে চলো আমরা এবার ম্যাগি অমলেট বিক্রি করা শুরু করে দিই। এমনই ভাবনা চিন্তা করে পরের দিন থেকে রুক্মিণী এবং বিপ্লব তারাও নিজেদের ম্যাগি অমলেটের ব্যবসা শুরু করে দেয়। তারা ঠিক লিপিকার ঠেলাগাড়ির বিপরীতেই নিজেদের ঠেলাগাড়ি লাগায়। রুক্মিণী একেবারে লিপিকা যেভাবে ম্যাগি অমলেট বানায় সেরকম ভাবেই ম্যাগি অমলেট বানানো শুরু করে। আসলে রুক্মিণী খুবই চালাকি করে লিপিকার কাছ থেকে ম্যাগি অমলেট বানানো শিখে নিয়েছিল। একদিন রুক্মিণী তার বাচ্চা মেয়েকে সঙ্গে নিয়ে লিপিকাদের বাড়িতে গিয়েছিল। এই ছোট, দেখ না আমার মেয়েটা ম্যাগি অমলেট খাবে বলে কেমন কান্নাকাটি করছে। আমি কতবার করে বললাম আমি তো তোর কাকিমার মতো ম্যাগি অমলেট বানাতে পারি না, কিছুতেই আমার কথা শুনছে না। দেখ না এবার আমি কি করি বলতো। এ বাবা, সে কি, ছুটকির ম্যাগি অমলেট খাওয়ার ইচ্ছে করছিল, আমাকে এসে বললেই তো হয়, আমি এখনই ছুটকির জন্য ম্যাগি অমলেট বানিয়ে দিচ্ছি। ঠিক আছে ছোট, তুই তাহলে ম্যাগি অমলেট বানা, আমি ভালো করে দেখে নেব কিভাবে ম্যাগি অমলেট বানাতে হয়, কারণ প্রত্যেকদিন তো আর তোকে এসে বিরক্ত করা যায় না। আমার মেয়েটা প্রত্যেকদিনই ম্যাগি অমলেট খাবে বলে কান্নাকাটি করে। আমি আবার ভাবলাম তোর কাছে যদি আসে তুই আবার খারাপ ভাবিস, সেই জন্য এতদিন ধরে আসা হয় না। না না, এতে খারাপ ভাবার তো কিছু নেই দিদি। একটা বাচ্চা মেয়ে ম্যাগি অমলেট খেতে চাইবে আর আমি খারাপ ভাববো, তা কি করে হয়? তুমি দাঁড়াও, আমি এখনই ম্যাগি অমলেট বানিয়ে দিচ্ছি। এই বলে লিপিকা ছুটকির জন্য খুবই সুন্দরভাবে ম্যাগি অমলেট বানিয়ে দেয়। আর রুক্মিণী খুব ভালো মতো করেই দেখে নেয় লিপিকা কিভাবে ম্যাগি অমলেট তৈরি করেছে। আর আজকে নিজেদের ম্যাগি অমলেটের ঠেলাগাড়ি লাগানোর পর রুক্মিণী ঠিক একই রকম ভাবে লিপিকার মতোই ম্যাগি অমলেট তৈরি করে। লিপিকা যেই দামে ম্যাগি অমলেট বিক্রি করে তারাও ঠিক একই দামে ম্যাগি অমলেট বিক্রি করা শুরু করে দেয়। লিপিকার দোকানে সবসময় লোকজনের ভিড় লেগে থাকায় বেশ কিছু মানুষজন লিপিকার ঠেলাগাড়ি ছেড়ে রুক্মিণীর কাছে ম্যাগি খেতে চলে যায়। এখানে তো অনেক ভিড় আছে, এখান থেকে ম্যাগি অমলেট খাওয়ার জন্য 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। চলো আমরা বরং ওই ঠেলাগাড়িতে যাই, ওই একই তো জিনিস ওখানেও বিক্রি হচ্ছে, ওই দোকানটা একদম ফাঁকা আছে, চলো। এই বলে বেশ কয়েকজন রুক্মিণীর কাছে ম্যাগি অমলেট খেতে চলে যায়। কিন্তু রুক্মিণীর বানানো ম্যাগি অমলেট তাদের একদমই পছন্দ হয় না, কারণ রুক্মিণী লিপিকার মতো ম্যাগি অমলেট বানাতেই পারেনি। এ বাবা, আমি তো ভেবেছিলাম একই স্বাদের ম্যাগি অমলেট বোধহয় এখানেও পাওয়া যাবে, কিন্তু এটা তো অতটাও ভালো খেতে নয়। আমার মনে হচ্ছে ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করলে ভালো হতো। ধুর, পুরো মুডটাই নষ্ট হয়ে গেল। ভালো হয়েছে আমি এখনো পর্যন্ত অর্ডার করিনি, তাহলে আমি ওই দোকানটা থেকেই ম্যাগি অমলেট অর্ডার করে দিই। দেরি হবে কিন্তু সুস্বাদু খাবার তো খেতে পারবো। এই বলে এক এক করে লোকজন আবার লিপিকার দোকানে চলে যেতে শুরু করে। এই দেখে রুক্মিণী এবং তার স্বামী বিপ্লব প্রচন্ড পরিমাণে রেগে যায়। তুমি যে বলেছিলে তুমি লিপিকার মতো মেয়েকে ম্যাগি অমলেট বানানো শিখিয়ে ফেলেছো, তাহলে এই হলো তার দশা? তুমি শুধু ফটরই করতে জানো, কাজের কাজ কিছুই করতে পারো না। তুমি তো ম্যাগি অমলেটের ঠেলাগাড়ি লাগাবে বলে তো উঠে পড়ে লেগেছিলে। আরে বাবা, তুমি এত বক বক করছো কেন? আজকে তো প্রথম দিন, একটু তো এদিক ওদিক হতেই পারে। ওই লিপিকা তো একদিনে এই জায়গায় পৌঁছায়নি, ওরও তো সময় লেগেছে নাকি? তাই আমারও একটু সময় লাগবে। এভাবেই দেখতে দেখতে 10-15 দিন কেটে যায়।
কিন্তু রুক্মিণী এবং বিপ্লব তাদের ব্যবসায় কোনো রকম উন্নতি দেখতে পায় না। লিপিকার ঠেলাগাড়ি ছেড়ে গুটি কয়েক লোকজন ছাড়া কেউই তাদের কাছে ম্যাগি অমলেট খেতে আসে না। এর ফলে রুক্মিণী এবং বিপ্লবের মনে ঈর্ষা তৈরি হয়। হিংসা এবং ক্ষোভের কারণে তারা লিপিকার ক্ষতি করবে বলেও চিন্তা ভাবনা করা শুরু করে দেয়। তুমি শুধু ফটরই করতে জানো, কাজের কাজ কিছুই করতে পারো না। তুমি তো ম্যাগি অমলেটে ঠেলা গাড়ি লাগাবে বলে তো উঠে পড়ে লেগেছিলে। কেন? তুমি আবার কি করবে শুনি? কি এমন মহৎ কাজ করবে আমাকেও বলো। এবার থেকে কি তুমি ম্যাগি অমলেট বানানো শুরু করবে নাকি? চুপ করো, ফালতু কথা বলবে না একদম। কি করবো সেটা আমি আগে বলবো না তোমাকে। আমি তোমার মতো নয়, আমি কথা কম বলতে পছন্দ করি আর কাজ করে দেখাতে বেশি ভালোবাসি। আমি কি করবো না করবো সেটা তুমি পরে দেখতেই পাবে। এই বলে বিপ্লব সেখান থেকে চলে যায়। এরকম ভাবে আরো 2-1 দিন কাটে। একদিন হঠাৎ করে স্যুট বুট পরা দুজন ব্যক্তি, যাদেরকে দেখে বড় অফিসার বলেই মনে হচ্ছিল, তারা লিপিকার ঠেলাগাড়িতে আসে। লিপিকার ঠেলাগাড়ির সামনে তখনও অনেক মানুষের ভিড় লেগেছিল। এই যে সবাই সরুন এখান থেকে, সবাই সরুন। আজকে কোনো ম্যাগি অমলেট বিক্রি হবে না। যাও যাও, এখান থেকে চলে যাও সবাই। দোকান খালি করো দোকান। আরে আপনারা কারা? আপনারা এভাবে আমার কাস্টমারকে তাড়িয়ে দিচ্ছেন কেন? আমরা ফুড ডিপার্টমেন্টের ইন্সপেক্টর, তোমাদের দোকানে ইন্সপেকশন করতে এসেছি। আমরা খবর পেয়েছি তোমরা মানুষজনকে আনহাইজেনিক খাবার খাওয়াও। তুমি কোন রকমের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখো না, আর সেই কারণেই আমরা তোমার দোকানে ইন্সপেকশন করতে চাই। শুনুন, কেউ হয়তো আপনাদেরকে ভুল খবর দিয়েছে। আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ম্যাগি অমলেট বানাই। আমার দোকানে কোনো রকমের ময়লা নোংরা আপনি কিচ্ছু পাবেন না। আপনারা চাইলে আমার কাস্টমারকেও জিজ্ঞাসা করতে পারেন। আমরা কাউকে কিছু জিজ্ঞাসা করবো না, আমরা নিজের চোখেই দেখবো। দেখে তুমি বেরিয়ে এসো ওখান থেকে। কি আছে তোমার দোকানে ভালো করে দেখতে দাও। এ কি এতদিনের পুরনো ম্যাগি আর এতদিনের পুরানো ডিম, এসব তুমি কি খাওয়াচ্ছ তোমাদের কাস্টমারকে? এই বলে ওই দুজন ব্যক্তি লিপিকার দোকান থেকে সমস্ত ম্যাগি এবং ডিম ফেলে দিয়ে নষ্ট করে দেয়। এই দেখে লিপিকার কাস্টমার গুলো খুব ভয় পেয়ে যায়। তাই ভয়ে তারা আর কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। শুধু তাই নয়, ওই ব্যক্তি দুটো লিপিকার ঠেলা গাড়িটাও প্রায় ভেঙে দেয়। লিপিকা ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে। তার এমন অবস্থা দেখে রুক্মিণী মনে মনে খুবই খুশি হয়। কি গো, দেখেছো? আমাদের তো আর কোনো কিছু করতেই হলো না। উপরওয়ালা নিজে থেকেই আমাদের সাহায্য করলো। এবার সবাই তাহলে আমাদের ঠেলাগাড়ি থেকেই ম্যাগি অমলেট খাবে। উপরওয়ালা কিচ্ছু করেনি, যা করার আমি করেছি। তুমি এখনো বুঝতে পারোনি কিছু। আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি, আমি গাল গল্প করতে পছন্দ করি না, আমি কাজ করে দেখাতে বেশি পছন্দ করি। এভাবেই কিছুক্ষণের মধ্যেই এক এক করে লিপিকার দোকানের সমস্ত কাস্টমাররা রুক্মিণীর দোকানে আসতে শুরু করে দেয়। কারণ লিপিকা যেহেতু ম্যাগি অমলেট বিক্রি করতে পারছিল না বলে কোনো উপায় না পেয়ে সকলেই রুক্মিণীর কাছে ম্যাগি অমলেট খেতে বাধ্য হয়। এই দেখে লিপিকা ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে। ঠিক এমন সময় সেখানে মোহিনী তার এক বন্ধু রোহিতকে সঙ্গে নিয়ে লিপিকার দোকানে ম্যাগি অমলেট খেতে আসে। কিন্তু লিপিকার ঠেলাগাড়ির ভাঙাচোরা অবস্থা দেখে তারা দুজনেই ভীষণ পরিমাণে অবাক হয়। একই দিদি, তোমার ঠেলাগাড়ির এরকম অবস্থা কি করে হলো? কি হয়েছে তোমার? কয়েকদিন আগে পর্যন্ত সবই তো ঠিক ছিল। আমি তো কদিন আগেই তোমার কাছ থেকে ম্যাগি অমলেট খেয়ে গেলাম। লিপিকা কাঁদতে কাঁদতে মোহিনীকে সব কথা বলে। ফুড ইন্সপেক্টর এসেছিল তোমার দোকানে। তুমি কি ওদের ব্যাপারে কোনো ইনফরমেশন আমাকে দিতে পারবে? মানে ওদের গলায় কোনো আই কার্ড ছিল কিনা, ওরা কেমন পোশাক আশাক পরেছিল, কিংবা ওদের নাম কি ছিল, তুমি কি কিছু দেখেছিলে? আমি মূর্খ সূর্খ মানুষ, আমি তো অত কিছু লক্ষ্য করিনি গো বোন। গলায় কিছু ছিল কিনা তাও তো আমি ভালো করে দেখিনি। তবে ওদেরকে তো দেখে বড় কোনো অফিসার বলেই মনে হচ্ছিল। এত বছর ধরে পরিশ্রম করে আমি এত ভালো একটা জায়গায় পৌঁছতে পেরেছিলাম, কিন্তু আজকে সব শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হয়নি, তুমি একদম চিন্তা করো না দিদি, আমরা তোমার পাশে আছি। রোহিত, তোর বাবা তো নিজেই একজন ফুড ইন্সপেক্টর। তুই তোর বাবার কাছ থেকে খবর নিয়ে দেখতো কারা লিপিকা দিদির ঠেলাগাড়িতে এসেছিল। তোর বাবার কাছে তো নিশ্চয়ই কোনো খবর থাকবে। মোহিনীর কথা শুনে রোহিত তার বাবাকে ফোন করে, কিন্তু রোহিত তার বাবার কাছ থেকে জানতে পারে সেদিন ফুড ডিপার্টমেন্ট থেকে কোনো ফুড ইন্সপেক্টরই লিপিকার ঠেলাগাড়িতে যায়নি। ও, তার মানে ওরা আসল ফুড ইন্সপেক্টর ছিল না, ওদেরকে ফুড ইন্সপেক্টর সাজিয়ে এখানে পাঠানো হয়েছিল। কিন্তু এই কাজটা কে করতে পারে? আচ্ছা দিদি, তোমার কি কারোর উপর সন্দেহ হয়? হ্যাঁ, আমি এবার খুব ভালো মতোই বুঝতে পারছি আমার সঙ্গে এটা কি করেছে। ওই যে আমার জা আর আমার ভাসুর, ওরা সব সময় আমার পেছনে লেগেছিল আমাকে পথে নামানোর জন্য। ওরাই নিশ্চয়ই এরকম করেছে। আমি এখনই ওদের কাছে গিয়ে বলছি। না না, তুমি কিছু করতে যেও না। তুমি ওদেরকে বলে কোনো লাভ হবে না, কারণ ওরা কোনোভাবেই তোমাকে সত্যি কথা বলবে না। তাছাড়া তোমার কাছে তো কোনো প্রমাণও নেই। আমি যা বলছি তুমি এবার সেটাই করবে, ওকে?
মোহিনীর কথা মতো লিপিকা পুলিশ স্টেশনে গিয়ে রুক্মিণী এবং তার স্বামীর বিরুদ্ধে কেস করে। পুলিশ রুক্মিণী এবং বিপ্লবকে থানায় ধরে নিয়ে গেলে তারা ভয়ে ভয়ে সমস্ত সত্যি কথা বলে দেয়। আমাকে ক্ষমা করে দাও লিপিকা, আমি আসলে ক্ষতি করার জন্যই ওই দুজনকে ফুড ইন্সপেক্টর সাজিয়ে তোমার দোকানে পাঠিয়েছিলাম। আসলে তোমাদের উপর আমার খুব হিংসা হতো, আর আমার হিংসার জন্য এসব করে বসেছি। তুমি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের দুজনকে পুলিশ নিয়ে গিয়ে জেলে ভরে দিলে আমাদের বাচ্চা মেয়েদের কি হবে? আমাদেরকে ক্ষমা করে দাও রুক্মিণী। আমাদেরকে ক্ষমা করে দে বোন, আমরা আর কখনো তোর কোনো ক্ষতি করার চেষ্টা করব না। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের বাচ্চা মেয়েটার কথা ভেবে আমাদেরকে ছেড়ে দে। তাদেরকে এমন কান্নাকাটি করতে দেখে লিপিকার খুবই মায়া হয়, তাই সে পুলিশ ইন্সপেক্টরকে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু পুলিশ ইন্সপেক্টর রুক্মিণী এবং বিপ্লবকে ওই এলাকায় ম্যাগি অমলেট বিক্রি করার জন্য পুরোপুরি নিষিদ্ধ করে দেয়। আর লিপিকার ঠেলাগাড়ির ক্ষতিপূরণ হিসাবে তাদের উপর জরিমানাও আরোপ করা হয়। জরিমানার টাকা নিয়ে লিপিকা আবার নতুন করে সবকিছু শুরু করে। এভাবে সে আরো একবার নতুন করে তার জীবন শুরু করে। আর কিছুদিনের মধ্যেই তার ব্যবসা আবার আগের মতোই চলতে থাকে। কয়েক মাসের মধ্যেই লিপিকা তার স্বামীকেও একদম সুস্থ করে তোলে। এখন লিপিকার স্বামীও লিপিকার কাজে তাকে সাহায্য করতে থাকে।